কোনো কিছু হলেই আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসর করছে। আহ সরকারের একটি কোনো মন্তব্য করলে হয়তো বা বলা হচ্ছে আচ্ছা তিনি তো বোধহয় আওয়ামী লীগ। পুরা জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে। সার্জিসরা বিভিন্ন মালিকের টাকায় ভুঁড়ি বাগিয়ে শত গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে। আর দিলীপদের মতো জুলাই অভ্যুত্থানের সক্রিয় যে ছাত্রনেতাকে জনমানুষের পাশে অন্তত এক যুগ দেখছি, তারা মার খাচ্ছে নির্বিচারে। এর ফল শুভ হবার কোনোই কারণ নাই। আপা, আপনার কাছে একটু আমরা প্রশ্ন করতে চাই যে সত্যি সত্যিই কি পুরো জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে কিনা? কারণ এটা তো সত্য, আমরা আসলে এখন শোডাউনের জি। রাজনীতি দেখতে পাচ্ছি, পুরনো রাজনীতির মতো। আবার অন্যদিকে শ্রমিকের অধিকার আদায় করতে গিয়ে প্রকাশ্যে আপনার সরকারের পুলিশের মার খাচ্ছে তরুণ। সেইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আরেকটা স্ট্যাটাস আপনাকে মনে করে দিতে চাই। আপনার আপনার বন্ধুই আমি বলবো, প্রফেসর রেহনুমা আহমেদকে দেখা যাচ্ছে যে তিনি একটি সাইনবোর্ডের মতো নিয়ে দাঁড়িয়ে আছেন, যেখানে লেখা আওয়ামী লীগের দোসর। বসুন্ধরা থেকে কেউ যদি টাকা পেয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলে, তাদের উপর কি আস্থা রাখা যায়? আপা, আপনার একটু মন্তব্য শুনতে চাই। আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল, বা জুলাই অভ্যুত্থান উল্টা দিকে আচ্ছা হাঁটা দিয়েছে কিনা। আচ্ছা। না, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে আজকে এই বিষয়টা সামনে নিয়ে আসার জন্য। এগুলো নিয়ে আলোচনা অনেক হওয়া দরকার, আর সেটা আমরা আলোচনা করব। তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি বলি যে রেহনুমার কথা দিয়েই শুরু করি। কোনো অবস্থাতেই যে বসুন্ধরার টাকা নিয়ে কোনো রাজনৈতিক দল করবে বা আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলবে, এটা এই সরকারের দিক থেকে কোনো রকম সম্মতি তাতে নাই। আমাদের তো নাই, মানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, মুনিয়া হত্যা, মুনিয়ার বিচার যতদিন আমরা না পাবো, যতদিন এই আনভির কে আমরা শাস্তি দিতে না পারবো, এই বসুন্ধরার ইয়েটা আমরা কোন রকম মানে ছাড় দিতে রাজি না। তো সেদিক থেকে আমি রেহনুমার সাথে একমত এবং তার সাথে সংহতি প্রকাশ করছি। আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে আহ, এই যে জুলাই পিছু হচ্ছে কিনা, দেখেন, জুলাই আগস্ট যুক্ত করা উচিত, কারণ 5 তারিখ পর্যন্ত আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমি এখনো মানে আহ, অনেকের সাথে আমার দেখা হয়, আমি দেখছি যে শহীদ পরিবার তখন তখন বলে যে একেবারে 5 তারিখ দুপুর বেলা মারা গেছে, মানে দুপুর বেলা গুলি খেয়েছে। হুম, তো হুম। এরকম মানে অগাস্টকে আমরা বাদ দিতে পারবো না জুলাই অভ্যুত্থানের কথা বললে। তো সেই জায়গা থেকে কোনো অবস্থাতেই পিছু হটার কোনো সুযোগ আমাদের অন্তত নাই। বাংলাদেশের জনগণও সে পিছু হটাকে কোনোভাবেই মেনে নেবে না। এটা আমি মনে করি। হ্যাঁ, কিছু আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন যদি একটু অন্যভাবে চলে, সেটা আমাদের কাছে দুঃখজনক। আমরা এটা সমর্থন করি না, কারণ এই শোডাউনের রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগের, আমরা অনেক সময় বিএনপিরও দেখেছি। তো কাজেই শোডাউন দিয়ে কোনো রাজনীতি হয় না, শোডাউন দিয়ে শোডাউনই হয়, শোডাউন দিয়ে মাস্তানি হয়, হুম। শোডাউন দিয়ে এ, এ, অন্য মানে রাজনৈতিক বক্তব্য ছাড়া শোডাউন গাড়ি দিয়ে হয় না। তো কাজে এটা আমি মনে করি না যে কোনোভাবে হুম। ইয়ে হবে। তবে আপনারা এটাও দেখবেন যে গ্রামে গঞ্জে এখন আমি তো অনেক জায়গায় যাই, তো মানে আপনি তো আমাকে পরিচয় দিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। হুম। হুম। আমাকে প্রচুর জায়গায় যেতে হয় ঢাকার বাইরে, এবং আমি যখন মানুষের সাথে কথা বলি তখন দেখি যে প্রতিটা মিটিং এ শুরুই করে 1 মিনিট নীরবতা দিয়ে। তার মানে প্রতিটা জায়গায় ওদের যে মানে স্বীকৃতি এবং ওদের যে কথাটা, এটা কিন্তু আছে। এটা পিছু হটার, আপনার সাথে আমি বলবো যে হুম। পিছু হটা শব্দটা ব্যবহার করবেন না। ভুল হতে পারে, যারা ভুল করছে তাদেরকে আমরা সমালোচনা করি, হুম। হুম। কিন্তু পিছু হটবে এই কথাটা বলবেন না। এইটা হচ্ছে যে আমরা দেখেছি যে জুলাই আগস্ট, আপনি যেটাকে জুলাই আগস্ট আন্দোলন বলছেন, তার যারা আন্দোলনকারীরা এটাকে 36 জুলাই পর্যন্ত বলে, এটা মেটাফরিক্যালি হুম। এটা জুলাই আন্দোলন তারা বলতে চান। হ্যাঁ। এবং হুম। প্রফেসর আল মামুন, যাকে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গণযোগাযোগ বিভাগ মানে সাংবাদিকতা বিভাগের যে প্রফেসর, তিনি আসলে এই জুলাই আন্দোলনের একজন বড় সমর্থকই ছিলেন। তিনি যখন মনে করছেন জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটছে, তার কারণ হচ্ছে যে সার্জিস, জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছেন তারা আসলে
আপনি জানেন যে আপনার ক্যাবিনেটও আপনার একজন কলিগ ছিলেন ছাত্রনেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন, তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে, কিন্তু আমরা সেই শোডাউনের রাজনীতি সব জায়গায় দেখছি। তারা একটা ইফতার পার্টি করছেন, যেটা আসলে একটা 5 তারকা হোটেলে তাদের করতে হচ্ছে, তারা একটা গাড়ি বহর করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে, সেখানে সেটি করতেছে। সেই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল, এটা আপনি অলরেডি মন্তব্য করেছেন, পাশাপাশি আমরা দেখেছি যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে যাচ্ছে তাই করে মারধর করতেছে। আচ্ছা, এইটা আমি আপনি এটা একেবারেই আমার ইস্যু। এটা আমি অনেকভাবে শ্রমিকদের হ্যাঁ, ইস্যুতে আমি আসছি। তার আগে আমি বলি যে আপনি সার্জিসদের কথা যেটা বললেন, বা আমার জি, যে সহকর্মী ছিলেন না, না, নাহিদ জি, ইসলাম, জি, তার আসলে তাদের অনেক অবদান আছে এই 36 জুলাইয়ের হুম, আন্দোলনে। জি, এটা অবশ্যই স্বীকার করতেই হবে। কিন্তু আসলে এই 36 জুলাইয়ের আন্দোলন তো শুধু কয়জনেরও ছিল না, এটাও তো আবার মাথায় রাখতে হবে। আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি, সেটাও কিন্তু ভুল বলা হবে। তো হুম, সেটা আমি একটু শোধরাতে চাই, যে এখন ওরা যদি আহ, বড় হোটেলে করে হুম, বা ইয়ে করে, ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে। তো এই দল যখন গঠন করে ফেলেছে, এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নাই। অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের মতোই আমাদের সাথে তাদের সম্পর্ক হবে। ওকে, তো কাজে আমরা আমরা অন্যদের যেমন করে সমালোচনা করছি তা করব। শ্রমিকের কথায় আসি, আজকেও আমরা মিটিং করেছি ঈদের আগে যেন শ্রমিকদের বেতন ভাতাটা দেয়া হয়। মালিকরা দেখেন নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন, কিন্তু শ্রমিকের বেতন দিচ্ছে না। এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও, মানে মাঝখানে দিলীপ রায়ের কথা আমি ঠিক জানি না, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসছে যে কারো কারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে, অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে। এই ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে যে মালিকরা বেতন দেবে না, তাদের দরকার হলে বাড়িঘর ক্রয় করতে হবে, তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এইটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপা, আবার আসবো আপনার কাছে। কতগুলি বিষয়ও একটু জানা দরকার, যে আমরা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা অন্যভাবে আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে শেষ হয়েছে বলেছেন, দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলছেন, গুজবের কথা বলেছেন, সেগুলো আমরা আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমরা একটু অধ্যাপক উম্মে ওয়ারার কাছে আসি। উম্মে ওয়ারা, আমাদের একটু মানে যেটি বিষয়ে আমরা কথা বলছিলাম তার জায়গা থেকে যদি আপনি আমাদের একটু বলতেন, যে অনেকে এটি বলে থাকেন যে একটি নির্বাচিত সরকার যেভাবে সমাজের যারা ভালনারেবল অংশ তাদেরকে যেভাবে প্রোটেক্ট করতে পারে, ভালনারেবল বলতে আমি বুঝাচ্ছি যারা একটু দুর্বল অংশ, যারা প্রবল নয় সেই অর্থে দুর্বল, যথা অন্য ধর্মবিশ্বাসীরা, অন্য মতের বিশ্বাসীরা, কোনো কোনো সময় নারীরা, কোনো কোনো সময় শিশুরা, তারা তাদেরকে প্রোটেক্ট করতে কি আসলে যতটা নির্বাচিত সরকার পারে ততটা কি অনির্বাচিত সরকারের কি বাধা বা হাত পা বাধা থাকে কিনা? ফরিদা আপা আমাদের সঙ্গে আছেন। আমরা জানি যে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা দীর্ঘকাল থেকে এইসব রাইটগুলি প্রোটেক্ট করার জন্য, ফাইট করার জন্য, আমাদের সচেতন করার জন্য তারা কাজ করেছেন, কিন্তু বাস্তবে আমরা দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে পারসেপশনটার এরকম যে আমরা যারা দুর্বল তারা আসলে ততটা নিরাপদ নয়। এই সরকারের আমলে যদি একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে আরেকটু দুর্বল থাকতো। একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে। প্রথমে আমি বলি, আপনি যেটি বলছিলেন যে যেটি অনির্বাচিত সরকার তার কোনো বাধা আছে কিনা, আমি বরং বলবো যে যখন কেউ জানে যে নির্বাচন হবে সামনে বা একটি সময়সীমা থাকে, বা আমি জানি যে এত তারিখে বা এত বছরের মধ্যে একটি নির্বাচন হবে, তখন কিন্তু একটি সরকার আসলে অনেক কিছু ভাবে। কারণ তার কিন্তু দিনের শেষে তার রাজনীতিটা ভোটের রাজনীতি। তার তো আসলে সরকারে থাকতে হলে, আবার পুনরায় আসতে হলে তাকে কিন্তু ভোটের মাধ্যমেই আসতে হবে। কাজে তখন কিন্তু তিনি চেষ্টা করেন সমাজের যে বিভিন্ন স্তরের মানুষ যারা আছেন তাদের সবাইকে মোটামুটি একটু, তারা চিন্তা করেন তাদের বিরুদ্ধে যেন অন্যায় না হয়, বা অন্যায় হলে সেটির বিরুদ্ধে সরকার তখন সেখানে ব্যবস্থা গ্রহণ করে।
কিন্তু আমি বলবো যখন একটি অনির্বাচিত সরকার থাকে সেক্ষেত্রে হয়তো বা একটি গা ছাড়া ভাব থাকতে পারে যে আমি তো আসলে আমার ভোটের রাজনীতির দরকার নাই, আমি হয়তো বা একটি শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্ত একটি শ্রেণীকে খুশি রাখলে হয়তো বা আমার কাজ হয়ে যাবে। একেবারেই নিম্নবিত্ত যারা আছেন, যেমন আজকে আপনি একটু আগে শুরু করলেন হুম, যে শ্রমিকদের নিয়ে যে 144 ধারা হুম, জারি করেছে বলে হুম, তাদেরকে পিটিয়ে তাদেরকে পেটানো হয়েছে। দিলীপ রায় যিনি আছেন একজন, তাকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে এই পেটানোটা কি খুব জরুরি ছিল? এই পেটানোটা তো জরুরি ছিল না। হুম, কাজেই যখনই আপনি দেখবেন যে একটি যারা সামাজিক অর্থনৈতিক ভাবে একটু কম ক্ষমতাবান তাদের বিরুদ্ধে দেখবেন পুলিশের যে হুংকার সেটি বোধহয় অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, যেমন হুম, আপনি দেখবেন যে ডিএমপি কমিশনার একটি বিবৃতি দিয়েছিলেন, প্রজ্ঞাপন জারি করেছিলেন যে শাহবাগ মোড় এবং সচিবালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ হওয়া যাবে না। কিন্তু তার দুদিন পরেই আমরা আবার দেখলাম যে এনসিপি তারা একটি বিবৃতি দিয়েছে তাদের অফিসিয়াল পেজে যে তারা সমাবেশ করছে বা করবে। তাহলে এটা কিন্তু আসলে একটা বিভাজন হয়ে গেল। হুম, আমরা যখন বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে বৈষম্যটা আসলে এখনো যদি থেকে যায় হুম, হুম, তাহলে তো সেটি কাজ হলো না, কারণ আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছে বা ছাত্র অভ্যুত্থান হয়েছে বিষয়টি কিন্তু সেটি না, এটি একই সাথে হুম, সিস্টেমেরও, তাই না? সেই হুম, কারণেই হুম, তো আমরা হুম, সংস্কারের কথা বলছি যে বিভিন্ন সংস্কারের মাধ্যমে আমরা সিস্টেমটাকে ঠিক করব। এখন আমরা যদি দেখি যে বৈষম্য নতুন ভাবে হচ্ছে, নতুন উপায়ে হচ্ছে, আহ, যেমন সার্জিসের কথা বললেন যে তিনি 100টির বেশি গাড়ি নিয়ে শোডাউন করেছেন, আপাও বলেছেন যে এটি উনি নীতিগতভাবে সমর্থন করেন না। এটার পেছনে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থটি দিয়ে উনি যদি আজকে সেই শ্রমিকদের টাকা দিতেন, আমার মনে হয় ওনার হুম, ভোট ভোট এক- পেতে কোনো আসলে ওনার কোনো হুম, কমতি হতো না, উনি সবচেয়ে হুম, বেশি মানুষের মন জয় করতে পারতেন। তো হুম, বিষয়গুলো আসলে ম্যাচুরিটির, বিষয়গুলো আসলে মাথা হুম, ঠান্ডা রাখবার, বিষয়গুলো আসলে ক্ষমতা হাতে পেয়ে সেটিকে আমি কত ঠান্ডা ভাবে সুস্থির ভাবে আমি সেটিকে আসলে আমি ইমপ্লিমেন্ট করব সেটির প্রয়োজন। হুম, কারণ আমি যখন ক্ষমতায় থাকি না তখন আমি অনেক কথা বলতে পারি, হুম, আজকে আমি অনেক কথা বলতে হুম, পারি, আপা এটা হলো না কেন, আপা ওইটা হলো না কেন। কিন্তু যখন আমি ক্ষমতায় যাচ্ছি তখন কিন্তু আমাকে অনেক ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে, হুম, যেটির একটি আমার কাছে মনে হচ্ছে একটু অভাব রয়েছে। আরেকটি বিষয় আমি একটু বলতেই চাই যে ট্যাগের যে রাজনীতি, আগে হুম, যখন আপনারা দেখবেন 16 বছর ধরে আমরা একটি ট্যাগের রাজনীতি দেখেছি, কিছু হলে কেউ একজন জামাত হয়ে যাচ্ছে, কিছু একজন হলে কেউ একজন স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে। এখন আবার দেখবেন উল্টোটা, কোনো কিছু হলেই আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসর করছে। আহ সরকারের একটি কোনো মন্তব্য করলে হয়তো বা বলা হচ্ছে আচ্ছা তিনি তো বোধহয় আওয়ামী লীগের দোসর, উনি হয়তো বা টাকা খেয়েছেন। বা ধরেন হুম, ছাত্রলীগ যদি কোনো একটা, আমরা মনে করতাম যেটা ইনডেমনিটি আছে, তাদের একটু অজানা অদৃশ্য ইনডেমনিটি আছে, তারা যাই করবে না কেন হুম, তাদের হয়তো বা কিছু হবে না। এখন কি আসলে সেটির জায়গায় কি এই ছাত্র জনতা, তৌহিদি জনতা, এই বিষয়গুলো প্রতিস্থাপিত হচ্ছে কিনা? কারণ আপনি দেখবেন যে পুলিশের উপস্থিতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যে তখন সাধারণ মানুষ হিসেবে আমার কিন্তু অনেকটা ভয় লাগে। যে যেমন একজন ব্যক্তি আছেন যিনি লাইব্রেরিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একজন কর্মচারী, যিনি একজন ছাত্রীকে হুম, উত্ত্যক্ত করার জন্য তাকে হাজতে নেওয়া হয়। আপনি দেখবেন থানার ভেতরে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে লাইভ হয়েছে। আপনি আমাকে হুম, বলেন এটা কি কোনো, মানে এটা দেখলে আপনার মনে হবে আমি কি কোনো সিনেমা দেখছি নাকি এটা আসলেই হচ্ছে, এটা কি আসলেই ঘটছে? হুম, হুম, মানে এটা কি সম্ভব? তারা লাইভ করছে, তার তার হুম। ইন্টারভিউ নিচ্ছে, আপনি বলেন হ্যাঁ আমি এই করেছি আমি ওই করেছি। আমার মনে এটা হয় তো আসলে একটা থানায় তো হুম, এই ধরনের ঘটনা আসলে ঘটাটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং, যে তাহলে পুলিশ তাহলে আসলে কি করছিল? আমার মনে হয় যে হুম, ওয়ারা না, হুম, মানে ওয়ারা এই প্রশ্নগুলি ফরিদা আপাকেই করেছেন, যে ফরিদা আপা এটাতে একটু মন্তব্য হ্যাঁ, করবেন না, কিনা। আমি একটু মন্তব্য করতে চাই জি, আমি। জি, বিশেষ করে শেষের যে ঘটনাটার কথা বললেন যে একটা মেয়েকে উত্ত্যক্ত করার হুম, পর যখন নাকি থানায় নিয়ে গেছে, এরা এই যে সো কল তৌহিদি জনতা, এগুলো মানে একেবারে মাস্তানি, এগুলো জনতা, এগুলো এগুলো যে সহ্য করেছে, আমরা কিন্তু এটা মানে ইন্টারনালি এটা অনেক প্রশ্ন তুলেছি, এগুলো অনেকে আমরা হুম, সহ্য করতে পারিনি, আমরা নিজেরাই ইয়ে করতে পারিনি। হুম, এখন সে তারা নাকি আজকে শুনলাম যে তারা নিজেদের নাম তৌহিদি জনতা থেকে ওলামা জনতা করছে। হুম। কিন্তু যত কিছু করুক, এই যে তারা কিছু সুযোগ নিচ্ছে,